স্রোতকে বাঁচানো অসম্ভব বলে ডাক্তাররা বলা মাত্রই এবার কান্নায় ভেঙে পড়ল সার্থক। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাস্তার ধার থেকে স্রোতের ক্রিটিক্যাল কন্ডিশনে স্রোতকে তুলে নিয়ে যখন হসপিটালাইজ করা হয়, ঠিক সেই মুহূর্তে ডক্টররা পরিষ্কার রূপে স্রোতকে অবজার্ভ করে বলতে থাকে সার্থককে যে দেখুন, এইরকম কন্ডিশনে এর পেশেন্টদেরকে বাঁচানো রীতিমতো একটা অসম্ভব হয়ে দাঁড়ায় আমাদের জন্য। তার থেকেও বড় কথা, আপনাকে মিরাক্কেলের দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ একমাত্র কোনো মিরাক্কেলই হতে পারে যে কিনা আপনার ওয়াইফকে আপনার কাছে সুস্থ সবলভাবে ফিরিয়ে দিবে। আর আমাদের যাবতীয় যা চেষ্টা করার আমরা সেই রকম সব রকম চেষ্টা চালিয়ে যাবো, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় না যে আমাদের চেষ্টায় কোনো মতে ভালো ফলাফল আমরা আদৌ আপনাকে শোনাতে পারবো। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনাদের যাবতীয় যত এক্সপিরিয়েন্স, যত ট্রিটমেন্ট, যাবতীয় যা কিছু করণীয় সে সব কিছু করে ফেলুন, কিন্তু তা সত্ত্বেও আমার স্ত্রীকে আমার কাছে সুস্থ সবলভাবে ফিরিয়ে দিন। অন্যদিকে ডক্টররা বলতে থাকে যে দেখুন, আমরা আমাদের মতো করে লেভেল বেস্ট ট্রাই করবো। তার থেকে বড় কথা, সর্বপ্রথম আমাদেরকে ওনাকে সার্জারির জন্য নিয়ে যেতে হবে। সার্জারির পরেই আমরা বলতে পারবো যে ওনাকে ঠিক আমরা কোথায় রাখবো। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থক যখন সকল ডকুমেন্টে সিগনেচার করে দেয়, ঠিক সেই মুহূর্তে ডক্টর বন্ডে সিগনেচার করিয়ে সার্থককে বলতে থাকে যে দেখুন, ওটি থেকে উনি ফিরলেও ফিরতে পারে, নাও ফিরতে পারে, তাই আমরা আপনাকে গ্যারান্টি দিতে পারছি না। অন্যদিকে সার্থক রায়ের যখন অফিসের জন্য রওনা দেয়, ঠিক সেই মুহূর্তেই সার্থক ফোন করে রায়কে এই খবরটা শোনানো মাত্রই রায় চিৎকার করে উঠে। আর রায়ের চিৎকারের আওয়াজ শুনে যখন বাড়ি শুদ্ধ লোক ঘাবড়ে যায়, রায়কে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা রায়, তুই এরকম করে চিৎকার করে উঠলি কেন, কি হয়েছে, কিছু বলবি তো আমাদেরকে। মিষ্টি, তুমি বরঞ্চ তোমার ননদিনীকে জিজ্ঞেস করো না। অন্যদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা, সব শেষ হয়ে গিয়েছে, স্রোতের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, স্রোতকে নাকি বাঁচানো যাবে না, ডক্টর এরকম বলেছে, মা যত শীঘ্রই সম্ভব আমাদেরকে হসপিটালে যেতে হবে। অন্যদিকে এই কথা শোনা মাত্রই রাইয়ের মা কান্নায় ভেঙে পড়ে। তখন নীলু বলতে থাকে যে দিদিভাই, এটা কোনো মতেই হতে পারে না, আজ তো যতদূর আমি শুনেছি যে সার্থক নাকি বিদেশ পাড়ি জমাতে চলেছে, আর এই চিন্তায় চিন্তায় হয়তো মেয়েটা অন্য মানুষকে হয়ে এরকম করে রাস্তার মাঝখানে চলে এসেছে, আর সেটাতেই হয়তো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যাত্রায় আমি কোনো মতে সার্থককে ছেড়ে কথা বলবো না। তোমরা যতই আমাকে আটকানোর চেষ্টা করো না কেন, সার্থককে আমার বোনের এই কন্ডিশনের জন্য যথেষ্ট পরিমাণে জবাবদিহি করতে হবেই। অন্যদিকে রাই বলতে থাকে যে এখন শেষ হবার সময় নয়, যা কিছু হওয়ার পরে ভাবা যাবে, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে এক্ষুনি ইমার্জেন্সি হসপিটালে যেতে হবে। আমাদের বোনটা কী কন্ডিশন আছে সেটা অন্তত দেখতে হবে। ওকে নাকি সার্জারির জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে মা। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে এর জন্যই বলেছিলাম যে আমার মেয়েদের কপালে হয়তো বা সুখ সয় না, কারণ আমার মেয়েরা যখনই সুখের মুখ দেখে তখনই এমন কোনো বিপত্তি ঘটে যার ফলে কিনা ওদের সুখটা এমনিতেই চিরতরে বিষিয়ে যায়। অন্যদিকে এই কথা বললাম, রাই বলতে থাকে যে মা, কপালকে তুষের কী লাভ হবে বলো তো, আমরাই যখন নিজেদের জন্য নিজেরা এতটা অপয়া। তুমি প্লিজ মা এরকম করে মন ভার করে বসে না থেকে চলো, বরঞ্চ আমরা স্রোতের কাছে ছুটে যাই। সেখানে সার্থককে সাপোর্ট দেওয়ার মতন কেউ নেই, ওর বাপের বাড়ির লোকেদেরকেও জানিয়েছে, যত শীঘ্রই সম্ভব তারাও পৌঁছানোর ব্যবস্থা করছে। মা চলো, আর সময় লস করা যাবে না। অন্যদিকে যখন হসপিটালে গিয়ে রাই এবং ওর গোটা পরিবার পৌঁছয়, ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে দিদিভাই, আমি পারলাম না, আমি তোমাদের কথা রাখতে না পারার ফলই আজকে স্রোতকে পোহাতে হচ্ছে। স্রোতের আজকে এই কন্ডিশনের জন্য শুধুমাত্র আমিই দায়ী। তোমরা যা শাস্তি দাও আমাকে দাও। অন্যদিকে নীলু বলতে থাকে সেই শাস্তি তো অবশ্যই তোমাকে পেতেই হবে, সেটা যে করেই হোক না কেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।